অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই প্রস্তুতিতে পিছিয়ে বাংলাদেশ। বাকিরা অনুশীলন শুরু করলেও দল গোছাতে পারেনি বাফুফে। স্বল্প প্রস্তুতিতেও ভালো করার প্রত্যাশা। এবং প্রচারণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা হওয়ায় জাপান সফরে যাচ্ছে এফসি বার্সেলোনা। ভিসার ক্লোবের সঙ্গে খেলে কোরিয়ায় দুটো প্রীতি ম্যাচে অংশ নেবে ব্লগরানা। শুরুতে ক্রিকেট। ম্যাচ হারলে দলের আত্মবিশ্বাস তলানিতে নেমে যায়। তাই পরীক্ষা নিরীক্ষা থেকে ম্যাচ জেতা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এশিয়া কাপ ও বিশ্বকাপের বিবেচনায় বাংলাদেশে বর্ষা মৌসুম হওয়ায় বিদেশের মাটিতে সিরিজ খেলার পরামর্শ তার। শেষ ম্যাচের হার ছাপিয়ে পরপর 2 সিরিজ জয়কে বড় করে দেখছেন আরেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গত ম্যাচটা জিতলে পরে আরও বেশি ভালো হতো। বেশ কিছু জায়গায় হয়তো অনেক ল্যাকিং, টিমের 11 জন সিলেকশন থেকে শুরু করে পারফরমেন্স সব কিছু মিলায় আমার মনে হয় যে পুরো ম্যাচটা আমার মনে হয় যে সিরিজটা কিন্তু পুরো 3-0 করা যেতে পারতো। এই ধরনের ম্যাচগুলো জিতলে পরে টিমের মধ্যে আমার মনে হয় যে একটা হেলদি কনফিডেন্সটা আসে টিমের প্লেয়ারদের মধ্যে। বর্ষাকালে আপনার যখনই ম্যাচ হবে তখনই কিন্তু এই 130, 40 বা 50 রানের খেলা হবে। এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। বাট আমি মনে করি এই উইকেটে খেলে বাংলাদেশের ইমপ্রুভ হবে না। বর্ষাকালের সময় বাংলাদেশ টিমে কোনো হোম খেলা উচিত না। হয়তো ম্যাচ জিতবো, সিরিজ জিতবো, এরকম উইকেটে খেলে আপনি যে কোনো ওয়ার্ল্ডের বড় বড় দেশ নিয়ে আসেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, তারা কেউ কিন্তু এখানে খেলতে পারবে না। এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস বাংলাদেশের উচিত যে একদম অ্যাওয়ে ম্যাচ খেলা। ফরম্যাটে আপনি একটা ম্যাচ আপনার ব্যাট ডে যেতেই পারে, এবং পাকিস্তান কিন্তু খুব টপ সাইড টি-20তে। কিছুদিন আগে কিন্তু তাদের কাছে আমরা 3-0 হেরে এসেছি। আমরা যে 2-1 জিতেছি আমাদের সেদিকেই ফোকাস করা উচিত। তা আমরা নেগেটিভ দিকটা ফোকাস না করে আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করতেন 2টি ম্যাচ জিতেছি তাহলে আমার খুব ভালো লাগতো। নিজ দেশের কোচ আর ক্রিকেটারদের বাংলাদেশের পিচ নিয়ে কড়া সমালোচনার পাল্টা জবাব দিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও পিসিবির সাবেক চেয়ারম্যান রামিজ রাজা। তার মতে পিচ নয়, মেন ইন গ্রিনদের সঠিক পরিকল্পনার অভাব ছিল। তাদের মনে করিয়ে দিলেন যে কোনো পিচের চ্যালেঞ্জ নিতে পারাটাই একজন পেশাদার ক্রিকেটারের দায়িত্ব। সাকিব তামিমদের পর বাংলাদেশ দল বেশ কঠিন সময় পার করছে বলেও জানিয়েছেন রামিজ। তবে তরুণ দলটাকে আরও সময় দেওয়ার পক্ষে তিনি। এই দলটাই টি-20 ক্রিকেটে ধীরে ধীরে পরিণত হচ্ছে বলে মত রামিজের। নিজ দেশের ক্রিকেটার ও কোচের এ অভিযোগের সঙ্গে একমত নন দেশটির বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। আমি এমন এক সময়ের মানুষ যখন পিচ খুব বেশি আলোচনায় আসতো না, পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতে হতো। পেশাদার ক্রিকেটারদের উচিত পিচ নয়, বোলিংয়ের বিপক্ষে খেলা। শেষ ম্যাচে পাকিস্তান ভালো ব্যাটিং করেছে। আগে পরিকল্পনা ও বাস্তবায়নের সমস্যা ছিল। টি-20তে লো স্কোরিং ম্যাচ খুব রোমাঞ্চকর হয়। বড় মঞ্চের জন্য প্রস্তুতি ভালো না খারাপ হয়েছে সেটা জানি না। আমার মতে চ্যালেঞ্জ নিতে পারা গুরুত্বপূর্ণ। আমি এই সিরিজ উপভোগ করেছি। এ সিরিজে বাংলাদেশ পাকিস্তান দুদলই খেলেছে তারুণ্য নির্ভর দল নিয়ে। বেশিরভাগই উঠে এসেছেন অনূর্ধ্ব-19 দল থেকে। সাকিব তামিমদের মতো অভিজ্ঞদের মিস করলেও দুদলের তরুণদের সাহসী ব্যাটিংয়ের চেষ্টা মনে ধরেছে কিংবদন্তি ক্রিকেটারের। আমাদেরও বাবর, শাহিন আফ্রিদি, রিজওয়ানরা ছিল না, এটা স্বাভাবিক। তাই আপনার বেঞ্চের ক্রিকেটারদের পরীক্ষা করতেই হবে। নতুন মুখকে সুযোগ দিতে হবে। আপনার সামনে তরুণ ও নতুন একটা দল যারা নির্ভয়ে ক্রিকেট খেলছে। হ্যাঁ, বড় মঞ্চে অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম, তবে এর সঙ্গে দরকার ভয়হীন ও সাহসী মানসিকতার ক্রিকেটার। আপনাকে ভারসাম্য বজায় রেখে দল নির্বাচন করতে হবে। দেখুন, বাংলাদেশের এই দলটাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, কিছু জিনিস পরিবর্তনের মধ্যে থাকতে পারে। বিশেষ করে টি-20তে আপনি পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন, যেহেতু এখন টি-20 বেশি হয়। তবে এতে খুব একটা সমস্যা হবে না। কদিন আগেও লিটনের দল নিয়ে ছিল নানা সমালোচনা। তবে 10 দিনের মাথায় ব্যাক টু ব্যাক সিরিজ জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস। রমিজের মতে নিজেদের আরেকটু যত্ন নিলেই এরাও হতে পারবেন বিশ্বসেরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যাটে বলে হতাশ করেছেন টাইগাররা। ব্যাট হাতে 3 ম্যাচেই প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি ব্যাটাররা। আগামী বছর টি-20 বিশ্বকাপের আগে যা দেশের ক্রিকেটের জন্যও অশনি সংকেত।
3 ম্যাচ মিলিয়ে কারো ব্যাটেই পার হয়নি 17 রান। 3 ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ 71 রানের মালিক জাকের আলী অনিক। বল হাতে 2 ম্যাচ খেলে 6 উইকেট তাসকিনের। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পারফরমেন্স কেমন ছিল তাই থাকছে এবারের প্রতিবেদনে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে 3 ম্যাচে ব্যাট হাতে সর্বোচ্চ রান জাকের আলী অনিকের। সাম্প্রতিক সময়ে প্রায় সব ম্যাচেই মান বাঁচানো এই ক্রিকেটারের রান 3 ম্যাচে মাত্র 71, সর্বোচ্চ 55, স্ট্রাইক রেট 118.33। মাঠে গড়ালো রাজশাহী বিভাগের 8 জেলা ক্রিকেট দলের ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। শুক্রবার সকালে রাজশাহী স্টেডিয়ামের টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। আরও উপস্থিত ছিলেন 2 সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মেহরাব হোসেন অপি। অনূর্ধ্ব 16 থেকে 18 পর্যায়ে পাইপলাইন সমৃদ্ধ করতেই এমন আয়োজন করেছে বিসিবি। এদিকে সুযোগ কাজে লাগাতে মরিয়া ক্রিকেটাররাও। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী বিভাগের 8 জেলার ক্রিকেট দলের অংশগ্রহণে শুরু হয়েছে ইয়ং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি। শুক্রবার সকালে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা এটা একটা অনেক ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার ভবিষ্যতে উঠে আসবে। অনূর্ধ্ব 16 থেকে অনূর্ধ্ব 19 দলে যেসব ক্রিকেটারের জায়গা হয়নি মূলত তারাই অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। প্রতিটি দলে রয়েছেন অনূর্ধ্ব 16 এর 6 জন এবং 18 এর 8 জন ক্রিকেটার। লিগ ভিত্তিক পদ্ধতিতে প্রতিটি দল 3টি করে 50 ওভারের একদিনের ম্যাচে অংশ নেবে। 2 ভেন্যুর জয়ী 4 দলকে নিয়ে পাবনা জেলা স্টেডিয়ামে হবে সেমিফাইনাল ও ফাইনাল। এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কিভাবে তৈরি হয়। আর এটা কিন্তু বাংলাদেশে প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টিতে বেশ কিছু খেলোয়াড় যারা পারফরমেন্স করতে পারেনি তাদের জন্য মূলত এই টুর্নামেন্টটা আয়োজন। তারা যাতে ভালো পারফরমেন্স করতে পারে এবং নিজের পারফরমেন্সকে মেলে ধরতে পারে এবং তারা এই পারফরমেন্সের মাধ্যমে আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি। বিভাগীয় এই টুর্নামেন্টকে বড় সুযোগ হিসেবে দেখছে তরুণ ক্রিকেটাররা। যারা প্রতিভাবান ক্রিকেটার আছে, যারা নিজের প্রতিভা দেখাইতে পারবে এবং ভালো জায়গায় যাইতে পারবে, তাদের জন্য এটি একটি অনেক বড় সুযোগ। 16 থেকে যারা 17-এ যাইতে পারে না, ইটস আ গ্রেট অপরচুনিটি ফর देम। গেম এক্সপিরিয়েন্স বাড়তেছে, আমাদের ইমপ্রুভ হওয়ার চান্স আছে ভালো। বিসিবি বলছে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এই টুর্নামেন্ট। আপনারা জানেন যে জেলায় লেগগুলো হওয়ার কথা, সেগুলো অনেক ক্ষেত্রে কিছুটা অনিয়মিত আছে অনেকগুলো জেলাতে। এটা আমাদের প্লেয়ার্স ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল পাইপলাইনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাজশাহী ভেন্যুতে এ গ্রুপে খেলবে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও নাটোর জেলা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীর মতো বগুড়াতেও মাঠে গড়ালো ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। শুক্রবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে ক্রিকেটের কার্যক্রম বাড়াতে এই টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে বিসিবি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বৃষ্টিতে ভেজা আউটফিল্ড, তাই নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধনী ম্যাচ। এর আগে শহীদ চান্দু স্টেডিয়ামে এনসিএল ও বিসিএল এর একাধিক ম্যাচ মাঠে গড়ায়নি এমন আউটফিল্ডের কারণেই। মাঠের দুরবস্থার মাঝে রাজশাহী বিভাগের 8 জেলা নিয়ে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধন হয় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। নির্ধারিত সময় 3 ঘন্টা পর শুরু হয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের উদ্বোধনী ম্যাচ। এই স্টেডিয়ামে ম্যাচ রয়েছে নওগাঁ ও জয়পুরহাটেরও। জেলা দলগুলোর অনূর্ধ্ব 16 থেকে অনূর্ধ্ব 18 বছর বয়সী খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের উদ্বোধন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটের প্রশংসায় পঞ্চমুখ হন হাবিবুল বাশার সুমন। মূল কনসার্ন এই মাঠটার ফিল্টারেশনের খুব দরকার। এত সুন্দর একটা ভেন্যু, একদিন বৃষ্টি হলে 2 দিন খেলা হয় না। এর জন্য কিন্তু আমরা সবসময় সাফার করি এবং এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠেই। এখানে আমরা টেস্ট খেলেছি, আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি, তারপর কিন্তু আর খেলা হয়নি। আমরা মনে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরে আনাটা সবার আগে দরকার। একটা নতুন ভিশন শুরু করেছি, ক্রিকেটটা কীভাবে আরও ঢাকার বাইরে ছড়ানো যায়, ঢাকার বাইরে ক্রিকেটটা কীভাবে আরও বেশি বেশি করা যায়। ডেফিনেটলি আমাদের এই টুর্নামেন্টটার একটা তো এজ গ্রুপে টুর্নামেন্ট হয় সব প্রতি বছর, যেটা সবসময় হয়ে আসছে, এখনও হবে। বাট এটা একটা বাড়তি টুর্নামেন্ট আমরা করছি ছেলেদের একটু বেশি সুযোগ দেওয়ার জন্য। বগুড়াবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে যারা খেলবে ইয়াং টাইগার্সদের সফলতা কামনা করি। বগুড়া ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি উদ্বোধনে সাবেক জাতীয় দলের ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও হাসিবুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ।
বগুড়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকদের জন্য আরও দুঃসংবাদ। আগামী মৌসুম থেকে নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ খেলতে পারবে না তারা। এমন খবর এসেছে ক্রিকেট বিষয়ক প্রথম সারির গণমাধ্যমগুলোতে। মূলত গত 4 জুন ভিক্টোরি প্যারেডে পদদলিত হয়ে 11 জনের মৃত্যুর ঘটনার পর এমন শাস্তি পেতে হচ্ছে আরসিবির। তবে চিন্নাস্বামীর পরিবর্তে কোথায় খেলা হবে তাদের, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। 18 বছর পর পাওয়া শিরোপা উৎসব হয়েছে বিষাদে নীল। শিরোপা খরা কাটিয়ে গত জুনে আইপিএল ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 3রা জুন আহমেদাবাদের ফাইনালে পাঞ্জাব কিংসকে 6 রানে হারায় কোহলির দল। পরদিন দলটা ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফেরে। শহরের বিধানসৌধ থেকে ভিক্টোরি প্যারেড করতে নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গিয়েছিলেন কোহলি, রজত পাতিদার, ফিল সল্টরা। সেটাই যেন কাল হয় তাদের। এমন অর্জনের পর বেঙ্গালুরুর সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করবে, সেটাই ছিল প্রত্যাশিত। নানা বয়সী মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিলেন, কিন্তু উন্মাদনা লাগাম ছাড়িয়ে যাওয়াতে বাধে বিপত্তি। পদদলিত হয়ে মারা যান 11 জন, আহত হন অর্ধশতাধিকের বেশি। মর্মান্তিক এই ঘটনার পর ভারত জুড়ে ওঠে সমালোচনার ঝড়। পর্যাপ্ত প্রস্তুতির অভাব ও পরিস্থিতি সামাল দিতে গাফিলতির অভিযোগে দায়ী করা হয় কর্ণাটক সরকারকে। ভারতের বেঙ্গালুরু শহরে গত 4 জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল এর শিরোপা উৎসবে পদদলিত হয়ে 11 জনের মৃত্যুর ঘটনায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, রাজ্য ক্রিকেট সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়ী করেছে কর্ণাটকের সরকার। এমনকি কাঠগড়ায় দাঁড় করানো হয় দলটির সবচেয়ে বড় তারকা বিরাট কোহলিকে। আইপিএল এর শিরোপা উদযাপনে প্রাণহানির ঘটনা চলা মামলায় কর্ণাটক সরকারের কাছে প্রতিবেদন চেয়েছিলেন আদালত। হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে বেঙ্গালুরুর বিজয় উৎসব অনুষ্ঠানের আয়োজনে অনুমতি না নেয়া ও অব্যবস্থাপনার কথা তুলে ধরে সরকার ফ্র্যাঞ্চাইজিটিকে দায়ী করে। এমন ঘটনার পর আগামী মৌসুম থেকে আইপিএল এর শিরোপা উৎসব করার ক্ষেত্রেও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেয় কর্তৃপক্ষ। একের পর এক ঘটনায় শিরোপা জয়ের আনন্দের স্মৃতি এখন যন্ত্রণায় রূপ নিয়েছে বেঙ্গালুরুর কাছে। এবার নতুন খড়গ নেমে এলো তাদের ওপর। আগামী বছর থেকে নিজেদের দর্শকদের সামনে খেলা হচ্ছে না বেঙ্গালুরুর। 2026 সাল থেকে আইপিএলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের ম্যাচ খেলতে পারবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন ঘটনায় হতাশ ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার ভারতের ইংল্যান্ড সফরের খবর। ম্যানচেস্টারে সিরিজের ৪র্থ টেস্টে চালকের আসনে স্বাগতিকরা। ভারতকে প্রথম ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে দিয়ে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে রেখে ১৮৬ রানের লিড ইংল্যান্ডের। 3 লায়ন্সের হয়ে এদিন নতুন রেকর্ড গড়েছেন জো রুট। ক্যারিয়ারের ১৫৭তম টেস্টে ১৫০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। টেস্ট ইতিহাসে রানের হিসেবে এদিন পেছনে ফেলেছেন ৩ কিংবদন্তি রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস আর রিকি পন্টিংকে। সাবেক ইংলিশ অধিনায়কের সামনে এখন কেবলই সচিন টেন্ডুলকার। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক হতে তার দরকার আর ২৫১২ রান। শুধু রানের হিসেবে নয়, রুট এদিন রেকর্ড গড়েছেন আরও। সর্বোচ্চ 50 সংখ্যায় ছাড়িয়ে গেছেন পন্টিংকে। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও তার। স্মিথকে টপকে মেনিন ব্লুর বিপক্ষে তার শতক সংখ্যা 12টি। এদিনই প্রথম ক্রিকেটার হিসেবে ওল্ড ট্রাফোর্ডে 1000 টেস্ট রান পূরণ করেছেন তিনি। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে ইংল্যান্ডের। ভারতের ফুটবলের জাতীয় দলের কোচ হতে আবেদন করেছেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। এমন খবর ভারতীয় গণমাধ্যম জুড়ে। কোচ হতে জাভির আগ্রহের বিষয়টি নিশ্চিত করলেও স্প্যানিশের পারিশ্রমিক বিবেচনায় আবেদনটি বাতিল করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। প্রার্থীর তালিকায় জাভি ছাড়াও ছিলেন লিভারপুলের তারকা হ্যারি কিউয়েল সহ দেশীয় অনেক কোচ। ভারতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের জন্য প্রার্থীর তালিকা দেখলে চক্ষু চড়ক গাছ হবে যে কারো, যেখানে আবেদন করেছেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে চর্চা। এশিয়ান কাপ বাছাই পর্বে তেমন কোনো চমক দেখাতে পারেনি ভারত। বাংলাদেশের সঙ্গে ড্রয়ের পর হংকংয়ের বিপক্ষে হেরেছে তারা। কোচ মালোনো মার্কুয়েজের বিদায়ের পর নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আবেদনও করেছেন প্রায়
170 জনের মতো। তবে সেখানে স্প্যানিশ হাই প্রোফাইল কোচ জাবির নাম দেখে বিস্মিত হয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। AIFF এর জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল বিষয়টির সত্যতাও নিশ্চিত করেছেন। হ্যাঁ, জাবির নাম সত্যি তালিকায় ছিল। মেলের মাধ্যমে AIFF এ আবেদন করেছেন তিনি। তবে তার আবেদনপত্রে যোগাযোগের নাম্বার সহ বেশ কিছু ঘর পূরণ করা ছিল না। এমন বিশ্বসেরা কোচ ভারতের জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহের বিষয়টি অবাস্তব মনে করছেন অনেকে। এই বিষয়ে জাবির পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি। এছাড়া আবেদনপত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না থাকায় জাবির আবেদনের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়ে যায়। তবে জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে জাবি আগ্রহ দেখালেও তাকে নিয়ে পরিকল্পনা করছে না ফেডারেশন। কারণ তাকে কোচ করতে হলে বিশাল অঙ্কের অর্থ পারিশ্রমিক গুনতে হবে ভারতকে। তাই জাবির আবেদনটি নাকচ করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ধরে নিলাম জাভি সত্যি ভারতীয় ফুটবলে আগ্রহী এবং তাকে রাজি করানো সম্ভব, কিন্তু তাকে কোচ হিসেবে নির্বাচন করতে আমাদের বিশাল অঙ্কের অর্থের দরকার হতো। তাকে কোচ করে আনতে যে খরচ হবে তা সামলানো কঠিন। কোচ হিসেবে বার্সেলোনাকে 2023 সালে স্প্যানিশ সুপার কাপ এবং 2022-23 মৌসুমে লা লিগা শিরোপাও এনে দিয়েছিলেন জাবি। এছাড়া খেলোয়াড়ি জীবনেও বার্সার হয়ে 5টি লা লিগা, 3টি কোপা দেল রে এবং 3টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই স্প্যানিশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। শাস্তি পেতেই হলো লিওনেল মেসিকে। মেজর লিগ সকার অল স্টার্সের হয়ে না খেলার জন্য তাকে 1 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে MLS কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লিগা ম্যাক্স অল স্টার্সের বিপক্ষে ছিল MLS অল স্টার্সের ম্যাচ। সেই ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়েছিল ধোঁয়াশা। শুরুতে না করলেও পরে সম্মতি দিয়েছিলেন লিও, আর তাই তাকে রেখেই স্কোয়াড দেয় MLS। তবে হঠাৎই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান মেসি, যার ফলে তাকে 1 ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হলো। শুধু মেসি নন, এই তালিকায় আছেন তার ক্লাব সতীর্থ জর্ডি আলবাও। এই নিষেধাজ্ঞার ফলে ভোরে সিনসিনাতির বিপক্ষে ম্যাচটি মিস করবেন তারা। অনিশ্চয়তা কেটে গেছে। প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে জাপান যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এর আগে আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে এই সফর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল ব্লকরানা। জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও সফর করবে লা লিগা চ্যাম্পিয়নরা। যদিও বার্সার কোরিয়া সফর নিয়েছিল না কোনো ধরনের অনিশ্চয়তা। আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ সংক্রান্ত ইস্যু নিয়ে জাপান সফর বাতিল করেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। আপাতত সেই সংকট মিটে গেছে, তাই সূর্যোদয়ের দেশ থেকেই প্রাক মৌসুম শুরু করছে এফসিবি। প্রাক মৌসুমে ইউরোপিয়ান ক্লাবগুলো বিভিন্ন দেশ সফর করে শুধু প্রস্তুতি সারে না, এর পেছনে থাকে মোটা অঙ্কের অর্থ আয়ের উদ্দেশ্য। ফুটবল ক্লাব বার্সেলোনাও তেমন কিছু মাথায় রেখেই সেট করেছে এবারের এশিয়া সফর, যেখানে জাপান দিয়ে শুরু করে মিশন শেষ হবে দক্ষিণ কোরিয়ায়। আগামী 27 জুলাই জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে মাঠে নামবে ব্লকরানা। দলের হাই প্রোফাইল তারকা ফুটবলারদের প্রায় সবাই অংশ নিতে যাচ্ছেন ম্যাচটিতে, তাই ভক্তদের মাঝেও আগ্রহ তুঙ্গে। জাপানি মিডিয়ার তথ্য মতে এরই মধ্যে টিকিট বিক্রি শেষ করেছে তারা, তাই বার্সেলোনা বেঁকে বসায় তৈরি হয়েছিল বড়সড় শঙ্কা। এশিয়া ট্যুরের প্রথম পর্ব শেষ করে সেদিনই দক্ষিণ কোরিয়ার বিমান ধরবে বার্সা। বরং জাপানের তুলনায় আরও বড় আয়োজন সন হিয়ন মিনের দেশে, কারণ সেখানে দুটো ম্যাচে অংশ নেবে হ্যান্সে ফ্লিকের দল, যার প্রথমটি 31 জুলাই সিওলের বিপক্ষে। পরের ম্যাচটা 4 আগস্ট লা লিগা চ্যাম্পিয়নরা খেলবে দেগো এফসির সঙ্গে। জাপান সফর নিয়ে বার্সেলোনার অনিশ্চয়তা তৈরি হলেও সংশয় ছিল না দক্ষিণ কোরিয়া সফর নিয়ে। তবে একদিন আগের প্রেক্ষাপট বিবেচনায় সূচিতে কিছুটা পরিবর্তন আনতে বলেছিল এফসিবি, কিন্তু ঝামেলা মিটে যাওয়ায় এখন আর কোনো সমস্যা নেই। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগের সূচিতেই। এশিয়া সফর শেষ করে স্পেনে ফিরে যাবেন ইয়ামাল রাফিনিয়ারা। আগামী 11 আগস্ট অংশ নেবেন হুয়ান গাম্পা ট্রফিতে। ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে তাদের প্রাক মৌসুম। এরপর 16 আগস্ট মায়োরকার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল ক্লাব বার্সেলোনার 2025-26 মৌসুম। এসএম ইকবাল, সময় সংবাদ। পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করতেই দৌড় হোক পাথেয়, এমন প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি ম্যারাথন 2025। 2000 দৌড়বিদ 2 বিভাগের 4 ক্যাটাগরিতে অংশ নেন, যেখানে 2.2 কিলোমিটার ও 7.5 কিলোমিটার বিভাগে
নারী ও পুরুষ আলাদা বিভাগে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। 50-এর বেশি বিদেশি প্রতিযোগীও অংশগ্রহণ করেন ম্যারাথনে। মূলত পরিবারের সদস্যদের সঙ্গে দৌড়ানোর মাধ্যমে সুস্থতার চর্চা শুরু করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। সকালের স্নিগ্ধ শীতল হাওয়া আর সুস্থ থাকার প্রবল আকাঙ্ক্ষা। ছুটির ভোরটা ঘুমিয়ে কাটানোর উপায় থাকলেও সেই আলসেমিকে পাশ কাটিয়ে ম্যারাথনে দৌড়প্রেমীরা। কেউ বাবার হাত ধরে, কেউ আবার এসেছেন বড় ভাইয়ের সঙ্গে। রাজধানীর হাতের ঝিলে অনুষ্ঠিত হয়ে গেল ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি ম্যারাথন 2025। 2000 দৌড়বিদ অংশগ্রহণ করেন এবারের আসরে। ফ্যামিলি ম্যারাথনের এবারের আসর 2 বিভাগে 4 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে এই ম্যারাথনে অংশ নেন বিশেষভাবে সক্ষমরাও। সুস্থ থাকার তাগিদ আর সুস্থ জীবন গঠনে এ ধরনের ম্যারাথনের কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রতিযোগীরা। খুবই ভালো লেগেছে। শারীরিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি, যেটা মেয়েরা একটু এটা কম করে। কাজের পাশাপাশি আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহে একটা দিন হলেও দৌড়ানো। রেস্টুরেন্টে খাবারের চেয়ে দৌড়ানো ভালো। দৌড়টা যেহেতু শেষই করেছি, সেই হিসেবে আমিও একটা চ্যাম্পিয়ন, সকলে এখানে চ্যাম্পিয়ন। বর্তমানে বাংলাদেশের ছেলে এবং মেয়েরা এবং বুড়ো থেকে কুড়ি সবাই এখানে যে অংশগ্রহণ করে আমরা এটাতে খুবই আনন্দিত। শুধু দেশিরাই নন, ফ্যামিলি ম্যারাথনে অংশ নেন ফিলিপিন্স, নেদারল্যান্ডস, জার্মানি, মালয়েশিয়ানরাও। মালয়েশিয়া থেকে ওখান থেকে আসছি আর কি এখানে রান দেওয়ার জন্য। আমার ফ্রেন্ডরা ইন্সপায়ার করছে। They all overtaking me and I was like, oh man, I'm from Germany. I make bad impression, you know, because I was so slow. So I was like, no, I will win this race. I think it's nice that we encourage children and the family members as well. এদিকে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করা আর ঘর থেকে সুস্থতার চর্চা শুরু করতে এ ধরনের ফ্যামিলি ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। পরিবারকে নিয়ে একটু সময় কাটানো, এই দেখেন যে এই যান্ত্রিক নগরে ভোরে আপনি 5টার দিকে আপনি ফুল ফ্যামিলি নিয়ে পার্টিসিপেট করছেন। হেলদি লাইফস্টাইল এবং যে লিভিংয়ের যে কনসেপ্টটা, এটাকে প্রমোট করার জন্যই আমাদের আসলে করা। এবারে ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি ম্যারাথন 2025-এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। দৌড় হতে পারে সুস্থতা নিশ্চিতে বড় নিয়ামক। ব্যস্ত নগরীর কোলাহলমুক্ত সকালে পরিবারের সঙ্গে দৌড়ানো তো সেখানে আরও অনেক বিশেষ। তাই সুস্থতা এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে দৌড় হতে পারে বড় একটা পাথেয়। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।